চিন্ময় দাসকে নিয়ে ভারতের বক্তব্য বন্ধুত্বের চেতনার পরিপন্থী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া, আইনজীবী হত্যার ঘটনায় সর্বস্তরের প্রতিবাদ। রাজধানীর সড়ক অলিগলিতে সেবা সংস্থার সমন্বয়হীন খোরাখুরি। খনন নীতিমালা না মানলে আইনি ব্যবস্থার পরামর্শ নগরবিদদের। হিজবুল্লাহর সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ইসরায়েলের। লেবানন থেকে সরিয়ে নেবে সব সেনা, স্বাগত জানালেন বিশ্ব নেতারা। ঘরের মাঠে চেনা কন্ডিশনে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারাতে চায় বাংলাদেশের মেয়েরা। ভালো খেলার চ্যালেঞ্জ আইরিশদের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। রাজধানীর সড়কে চলাচলে কতটা স্বস্তিতে নাগরিকরা? বেশিরভাগ উত্তর নেতিবাচক। যানজট তো শহরে মানুষের নিত্যসঙ্গী, যার সঙ্গে যুক্ত হয়েছে খুঁড়ে রাখা রাস্তার ভোগান্তি। এতে ঘটছে দুর্ঘটনা, স্বাভাবিক সময়ের তুলনায় বেড়েছে ট্রাফিক জ্যামও। বিশেষজ্ঞদের দাবি, এই দায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়হীন খোরাখুরির, যা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। বাকিরা জানাচ্ছেন রকিবুল রাহাত। চীনের দুঃখ হোয়াংহো নদী হলে রাজধানী ঢাকার দুঃখ কি? নগরবাসীর দাবি, খানাখন্দে ভরা সড়ক। গাড়ি ঘোড়ার সমস্যা হয়, মানুষের চলাফেরার সমস্যা হয়, মানুষের পারাপার লেগে অনেক সমস্যা হয়। আবার রাস্তাঘাটে অনেক সময় ভাঙার কারণে অ্যাক্সিডেন্ট হয়। এই কিছুদিন আগে সামনে আমার ভাড়াইটার আম্মা রিক্সা থেকে পইরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। চলতি পথে তার প্রমাণ মেলে অলিগলি থেকে রাজপথ সবখানে। ঢাকার অন্যতম প্রবেশমুখ ধোলাইপাড় যাত্রাবাড়ি সড়ক যেন লণ্ডভণ্ড এক নগরী। বড় বড় গর্ত আর ভাঙাচোরায় এক লেন দিয়ে কোনো মতে চলছে যানবাহন। সৃষ্টি হচ্ছে বাহনের দীর্ঘ সারি। কিলোখানিক পথ পাড়ি দিতে প্রায় ঘন্টার উপরে সময় লাগে। এটুক তো চরম খারাপ ভাই, প্রত্যেকদিন পাতি মাতি ভাঙতেছে যে অবস্থা। দুইটি পারে তিনটি বেড়ে দুইটি পারে বন্ধ করে দিতেছি। অনেক মানুষ, অনেক লোকেরা বলছে, সিটি কর্পোরেশনের লোক আছে, এরা উপরে যায়, একটু ভরে ভরে দেওয়া যায়, আবার কোথাও যাওয়া আছে। তাই প্রধান সড়কের চেয়েও বাজে অবস্থা অলিগলির। মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর, আসাদ গেট, মুগদা, রামপুরা, খিলগাঁও ও পুরান ঢাকার কয়েকটি এলাকা খোরাখুরিতে এবং সংস্কার পরবর্তী অবস্থায় জর্জরিত। যেমন কাজীপাড়ার মসজিদ গলি। এখানে ওয়াসার পয়ঃনিষ্কাশন পাইপ বসানোর কাজ চলমান 3 মাস ধরে। যান চলাচল তো দূরের কথা, পায়ে হাঁটাও কষ্টকর। এলাকাবাসীর দাবি, কিছুদিন পরপরই বিভিন্ন সেবা সংস্থা রাস্তা কাটে। এই তো একখানটা একটু স্ল্যাব ভাঙ্গে, একখানটা স্ল্যাব একটু ঠিক করে, এইভাবে অনেক দিন যাবতীয় যেতেছে, কিন্তু রাস্তার কাম আসলে তুলনামূলক হয় না। যাতায়াত তো ডেইলি করা হয়, তো দেখতেছি যে কাজ শুরু হয়, আবার অফ হয়, আবার চালু হয়। কোনো দোকানদার বলতে পারবে না কি যে আমি এখন শান্তিতে আছি। এই গলি থেকে বেরুলেই রোকেয়া সরণি, যেখানে নতুন রাস্তা খুঁড়ে বৈদ্যুতিক লাইন বসানোর কাজ হচ্ছে। এলাকাবাসী জানায়, খেয়াল খুশি মতো ভালো রাস্তা কেটে সড়ক খারাপ করছে সরকারি প্রতিষ্ঠানই। ভালো রাস্তা কখনো ওয়াসার লোক কাটে, কখনো পল্লী বিদ্যুতের লোক কাটে, কখনো আপনার সিটি কর্পোরেশনের লোক কাটে, এভাবে কাটার তালেই থাকে, যে যার মতন। একই পরিণতি মতিঝিল ব্যাংকপাড়ার সব সড়কের। ওয়ারি রোড, টিকাটুলি রোড, আরামবাগ, এমনকি বঙ্গভবনের পাশের সড়কেও দীর্ঘমেয়াদী খোরাখুরি। ওয়াসা, ডেস্কো, ডিপিডিসির মতো প্রতিষ্ঠান দফায় দফায় রাস্তা খুঁড়ে কাজ করছে। পরিকল্পনার দারুণ একটা অভাব লক্ষ্য করা যাচ্ছে, যে পরিকল্পিতভাবে করলে হয়তো এত খোরাখুরি করা লাগতো না। যদিও সড়ক খননে রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। জনগণের ভোগান্তি কমাতে বর্ষাকাল ব্যতীত নির্ধারিত সময়ের বাধ্যবাধকতা এবং জরিমানার বিধান রেখে 2009 সালে ঢাকা মহানগরী সড়ক খনন নীতিমালা প্রণয়ন করা হয়। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে সভাপতি করে গঠন করা হয় ওয়ান স্টপ সমন্বয় সেল। এ বিষয়ে দেখভাল ও আইনের বাস্তবায়ন কেমন হচ্ছে,
সে বিষয়ে উত্তর পেতে সিটি কর্পোরেশনে এখন টিভি। পানি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন ও অন্যান্য সেবা সংস্থার সমন্বয়হীন খোরাখুরির জন্য দুঃখ প্রকাশ করেন ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জানান, সব বিভাগকে আন্তরিক হবার আহ্বান। বছরের শুরুতেই কিন্তু আমরা সকল বিভাগকে কিন্তু অবহিত করি পত্রের মাধ্যমে, বিশেষভাবে আমাদের কি কি কর্মপরিকল্পনা আছে। বছরের শুরুতে যদি ওনারা বিশেষভাবে এই নভেম্বর ডিসেম্বরে যদি সবাই আমাদের কাছে একযোগে আবেদন করে, এটি আমাদের জন্য আন্তঃসমন্বয়ের জন্য অত্যন্ত সহায়ক হবে। এদিকে ঢাকা মহানগরীর সড়ক খনন নীতিমালাকে স্রেফ কেতাবি বলে মন্তব্য করেছেন এই নগর পরিকল্পনাবিদ। জানান, নিয়ম ভাঙাদের শাস্তি নিশ্চিত করতে না পারলে কাজে আসবে না কোনো আইন। ঠিকাদাররা এই নীতিমালাকে কেয়ার করেন না, তারা সিটি কর্পোরেশনের যারা প্রকল্প পরিচালক তাদেরও মনে হয় কেয়ার করেন না। তাদের যে একটা রাজনৈতিক বল, এইটাই মনে হয় তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এই জন্য তারা জনগণ বা কর্পোরেশন কারো কাছে দায়বদ্ধ না। গ্যান্ডারিয়ার প্রধান সড়কটির এমন বেহাল দশা বিগত 15 বছরের বলে দাবি এই এলাকাবাসীর। এমন অবস্থা রাজধানীর অন্যান্য সড়ক জুড়েও। সেখানে খানাখন্দে ভরে থাকার কারণে তৈরি হচ্ছে যানজট এবং একই সঙ্গে এই খারাপ সড়কের কারণে যানবাহনের আয়ুষ্কালও কমছে। শুধু যানবাহন না, এর কারণে যে বায়ু দূষণ হচ্ছে, বায়ু দূষণের কারণে মানুষ পড়ছেন নানান স্বাস্থ্য ঝুঁকিতে। তাই নাগরিকদের দাবি, সড়ক সংস্কার একটি নিয়ম নীতির মধ্যে আসুক, নির্দিষ্ট সময়ের মধ্যে সড়ক সংস্কার শেষ করতে যেন সচেষ্ট হয় কর্তৃপক্ষ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বক্তব্য নিয়ে প্রেস নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, অত্যন্ত হতাশা ও গভীর আঘাতের সাথে বাংলাদেশ সরকার উল্লেখ করেছে, চিন্ময় কৃষ্ণ দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করার পর থেকে কিছু মহল ভুল ধারণা তৈরি করেছে। এই ধরনের ভিত্তিহীন বক্তব্য শুধু সত্যকে বিকৃত করে না, বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। প্রেস নোটে আরও বলা হয়, ভারতের বিবৃতিটি সকল ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান সম্প্রীতি এবং সরকার ও জনগণের প্রতিশ্রুতি এবং প্রচেষ্টাকে প্রতিফলিত করে না। দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না সরকার। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখতে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় প্রেস নোটে। এদিকে চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যাকাণ্ডে বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন বলেও ভারতকে জানানো হয়েছে প্রেস নোটে। এর আগে মঙ্গলবার রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও লাঠিচার্জের ঘটনা ঘটে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে। প্রিজন ভ্যানে আটকে বিক্ষোভ করে তার ভক্ত সমর্থকরা। পুলিশের সাথে সংঘর্ষের জেরে আহত হয় অনেকে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় এক আইনজীবীকে। প্রতিবাদে বুধবার বিচারিক কার্যক্রমে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে আইনজীবী সমিতি। আরও জানাচ্ছেন হোসেন জিয়াদ। দিনভর উত্তাল চট্টগ্রামের আদালত চত্বর। চিন্ময় দাসকে নেয়া প্রিজন ভ্যান আটকে ভক্ত সমর্থকদের বিক্ষোভ। গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নির্দেশ প্রত্যাহারের দাবিতে ঘণ্টার পর ঘণ্টা চলে উত্তেজনা। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। দুর্বৃত্তদের হামলায় নিহত হন এক আইনজীবী। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ৬ষ্ঠ মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে এই মামলায় বুধবার সকাল 11টায় ফের জামিন শুনানির নির্দেশ দেন আদালত। প্রায় ২.৫ ঘন্টা পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ভক্তদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে উত্তপ্ত অবস্থার মধ্যেই আদালত পাড়া থেকে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে তুলে নিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। আহত হয় অন্তত ২৫ জন। এখানে যখন আসছে উনি খুব খারাপ অবস্থা ছিল। ওনাকে এই জায়গায় মানে কানের এই পাশে মাথা থেকে শুরু করে ওনাকে স্টিপ ইঞ্জুরি করা হয়েছে এবং উনি সাথে সাথে এত বেশি ব্লিডিং হয়েছে মৃত্যুকুলে জ্বলে পড়ছে। এখানে যখন আসছে তখন ওনার এই ব্লড ডেথ পাওয়া গেছে। ভাঙচুর করা হয় দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান।
আইনজীবী হত্যার প্রতিবাদে বুধবার বিচারিক কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেয় আইনজীবী সমিতি। বিচার দাবিতে সন্ধ্যার পর মাঠে নামে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিজিবি। সরকারের কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করতে চাই এই বিষয়টি তদন্ত করবেন। কেন পুলিশের এই যে কভার্ড ব্যান্ড ছিল, যেটা আসামি নেওয়ার প্রিজন ব্যান্ড, সেই ব্যান্ড কেন যেতে দেয় নাই, কারা দেয় নাই, কিভাবে ছিল? আমাদের কোর্ট বিল্ডিংয়ের সিসি ফুটেজ রয়েছে এবং যে ঘটনাস্থলে আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে মারা হয়েছে ওখানেও সিসি ফুটেজ রয়েছে। নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এদিকে আজকের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন হুঁশিয়ারি দিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতারা। সেই সঙ্গে চট্টগ্রামে আইনজীবীকে হত্যাসহ অন্যান্য সহিংস ঘটনা পরিকল্পিত, যা সনাতনীদের উপর দায় চাপানোর চেষ্টা বলেও মন্তব্য তাদের। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন নেতারা। তারা বলেন, বুধবারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি না হলে একদিকে লং মার্চ করে স্বেচ্ছায় কারাবরণ করবে সংখ্যালঘুরা, অন্যদিকে সারা বিশ্বে আন্দোলন ছড়িয়ে যাবে। রাষ্ট্রদ্রোহ মামলা, সেটা তাকে ফাঁসানোর জন্য এবং সনাতনী সম্প্রদায়ের লিডারশিপকে বন্ধ করে দেওয়ার জন্য, সনাতনী সম্প্রদায় যেন লিডারশিপ দিতে না পারে সেই অস্তিত্বহীন করার জন্য যে একটি গভীর নীল নকশা আজকে থেকে নয়, এই বাংলাদেশে দীর্ঘদিন যাবত এটি চলে এসেছে, সেই নীল নকশা বাস্তবায়ন করার জন্য এই সরকারের পক্ষ থেকে বা সরকারের ভিতরে যে সরকারটি আছে সেটি তারা নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি চাই। ইসকন নিষিদ্ধ চট্টগ্রাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে টিএসসিতে। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে মশাল নিয়ে জড়ো হয় শত শত আন্দোলনকারী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর হয়ে মূল ক্যাম্পাস অতিক্রম করে শাহবাগ ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে বিক্ষোভকারীরা ইসকন নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন, অনতিবিলম্বে আদালতে আইনজীবী হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এরপর ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব লোহাগাড়া, সাতকানিয়া, ডুসালসের আয়োজনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় টিএসসি এলাকায়। জানাজা শেষে ঢাবি শিক্ষার্থীরা ইসকন নিষিদ্ধের একই দাবি তুলে 4 দফা পেশ করেন। বসবাস করবেন সেই দাবি তারা জানাচ্ছেন। এবং আজ সাম্প্রদায়িক সহিংসতা এবং দাঙ্গা থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সুনির্বন্ধ আহ্বান জানাই। এখানে যদি ইসকনের সংশ্লিষ্টতা থাকে তাহলে অবশ্যই 24 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এখানে যে সংগঠনগুলো বা যে মানুষগুলো একত্রিত হয়েছি, আমি বলতে চাই যে আগামীকালকে সম্প্রীতির বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করা হলো। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই হত্যাকাণ্ডের বিষয়ে যথাযথ তদন্ত এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে এক বার্তায় জনগণকে শান্ত থাকতে এবং কোনো অপ্রীতিকর কর্মকাণ্ডে অংশ না নেয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রাম শহরে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেন তিনি। যে কোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে জানান প্রধান উপদেষ্টা। আগাম শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা। ফসল ওঠার সময় পেরিয়ে গেলেও গাছে ফুল আসেনি, মাঠেই পচে নষ্ট হচ্ছে পাতা ও কাণ্ড। চাষিদের অভিযোগ, সিনজেন্টা কোম্পানির বীজ যারা ব্যবহার করেছেন তারাই এমন ক্ষতির মুখে পড়েছেন। ফলন বিপর্যয়ের ওই বীজ কোম্পানিকে দুষছেন তারা। এ নিয়ে কৃষি বিভাগে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে দায়ী করেছেন কর্মকর্তারা। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। চুয়াডাঙ্গার বেলগাছি গ্রাম, এই মাঠে অন্তত 100 বিঘা ফুলকপির ফসল নষ্ট হয়েছে। ফসল ওঠার সময় পার হলেও মাঠে নাজুক পড়ে আছে ফুলকপির গাছ, ঝরে পড়ছে পাতা, ফলন নেই একটি গাছেও।
ক্ষতির মুখে পড়েছেন গ্রামের অন্তত কয়েকশো চাষি। কৃষকদের অভিযোগ, সিনজেন্টা কোম্পানির বীজ ব্যবহার করে এমন বিপর্যয় ঘটেছে। জটিলতা দেখে বারবার ওই বীজ কোম্পানির কাছে ধর্ণা দিলেও মেলেনি সমাধান। অথচ একই মাঠে অন্য কোম্পানির বীজে ফলন হয়েছে আশানুরূপ। ৭৫ দিন বয়স, বেচা কেনা তো হচ্ছে না, পাতা কুকড়া লাগে কপি সব আমাদের নষ্ট হয়ে গেছে। সবারই একই অবস্থা, সবারই গাছ ছোটোখাটো, জড়ানো পাতা জড়ানো, পাতা কটা বড় হয়নি, ফুল হয়েছে ছোট ছোট, 100 থেকে 150 গ্রাম হবে। ব্যাপারী তো খালি হুই কিনবে না, সে মাল দিকে গাছ কিনবে। আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা যে কোনো একটা ফয়সালা যেন আমাদের করে দেয়। এরকম লাঠি দণ্ড হবে এরকম। এরই মধ্যে যে ফসল বাজারে বিক্রি হওয়ার কথা, সে ফসল নষ্ট হচ্ছে মাঠেই। লাভ তো দূরের কথা, উৎপাদন ও পরিচর্যা খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। আমার যদি কপিটা হয়তো ৬৫,০০০ টাকা বেচতে পারতাম, এখন আমার পিধাই ভাঙি ফেলা ছাড়ার কোনো পরিস্থিতি নেই। কোম্পানি অনেক হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে চাষিদের কাছ থেকে, চাষি বিফলে যাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের দ্বারস্থ হয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। ইতোমধ্যে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তেও বীজের সমস্যাকে চিহ্নিত করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞ মতামতের জন্য RARS যশোরকেও পত্র দিয়ে জানিয়েছি। পত্র প্রাপ্তির পর আমরা সরেজমিন পরিদর্শন এবং আমার এই কমিটির প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। সহনশীল জাত না থাকে তাহলে কেন উৎসাহ নিয়ে এই তারিখে আপনারা বীজতলা থেকে চারা মূল বীজে লাগালেন? ওনারা আর কথা বলতে পারেন। এখন যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি অবশ্যই সিনজেন্টাকে বহন করতে হবে। ক্ষতির পরিমাণ নির্ধারণ করে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ভুক্তভোগী চাষিরা। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা। মেহেরপুরে আগাম জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে শিমের ভালো ফলন হয়েছে। একই সঙ্গে বাজারে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। বিস্তারিত জানাতে মুজিবনগর উপজেলা থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন মেহেরপুরে এবার কত হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে, উৎপাদন পরিস্থিতি ও দরদাম কেমন? উজ্জ্বল, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুর কিন্তু সবজি উৎপাদনের জন্য বিখ্যাত। এখানে সারা বছর বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। আমি যদি আপনাকে বর্তমানের কথা বলি, বর্তমানে শীতকালীন বিভিন্ন ধরনের সবজি কিন্তু উৎপাদন হচ্ছে। এর মধ্যে আগাম জাতের যে শিম, সেটি কিন্তু মেহেরপুরে এবার ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং চাষ করে চাষিরা কিন্তু ব্যাপকভাবে লাভবান হচ্ছে। আমি মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে, বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে আমি মাঠে খোঁজ নিয়েছি, দেখেছি মাঠের পর মাঠ জুড়ে কিন্তু এবার সিমের আবাদ হচ্ছে। আমি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন চলিত মৌসুমে মেহেরপুর জেলায় প্রায় 300 হেক্টর জমিতে আগাম জাতের সিম চাষ হচ্ছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন 1 বিঘা জমির সিম চাষ করতে তাদের খরচ হয় 20 থেকে 25,000 টাকা এবং গাছ লাগানোর কিন্তু 45 দিন থেকে 50 দিনের মধ্যেই কিন্তু সিম বাজারজাত করা যায়। প্রতি বিঘাতে আমি যদি আপনাকে দরদাম বলি, মেহেরপুরে কিন্তু যখন সিম ওঠে তখন কিন্তু 200 টাকা পর্যন্ত প্রতি কেজি সিমের দাম ছিল। বর্তমানে কিন্তু বাজারে 70 থেকে 80 টাকা কেজি সিম বিক্রি হচ্ছে। আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সিমের বয়স যখন 2 মাস হয়ে যায় তখন কিন্তু প্রতি 10 দিন বা 7 দিন পর পরই কিন্তু 1 বিঘা জমি থেকে 6 মণ থেকে 7 মণ সিম কিন্তু বাজারজাত করা যায় এবং প্রতি মণ সিম মেহেরপুর বাজারে বিক্রি হচ্ছে 3,000 থেকে শুরু করে 3200-3300 টাকা। সেই হিসাবে প্রতি 10 দিন পর পর প্রতি বিঘা সিম থেকে কিন্তু একজন চাষি 15,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত সিম বিক্রি করতে পারে এবং চাষিরা আমাকে আরো জানিয়েছেন পুরো মৌসুমে কিন্তু মাত্র 20 থেকে 25,000 টাকা খরচ করলে 1 বিঘা জমি থেকে প্রায় 1.5 লাখ টাকা থেকে শুরু করে 1,60,000-1,70,000 টাকা পর্যন্ত এবার সিম বিক্রি করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করছে।
আমি কয়েকজন চাষির সাথে কথা বলেছি, তারা আমাকে আরো জানিয়েছেন মেহেরপুরের সিম কিন্তু অনেক সুস্বাদু হওয়ায় বিভিন্ন জায়গাতে কিন্তু এর কদর রয়েছে। যে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা মাঠ থেকে এসেই কিন্তু চাষিদের কাছ থেকে সরাসরি সিম কিনে নিয়ে যাচ্ছেন এবং মান ভেদে প্রতি কেজি সিম কিন্তু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি পর্যন্ত। উজ্জ্বল হাফিজ, এই ছিল মেহেরপুর থেকে সিম চাষের সর্বশেষ পরিস্থিতি। যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। ভৌগোলিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের জন্য বেশ সুবিধাজনক অবস্থানে উত্তরের জেলা নাটোর। স্থানীয় অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল হলেও গড়ে ওঠেনি তেমন শিল্প প্রতিষ্ঠান। এতে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। আবার নাটোরে ব্যবসার জন্য সহায়ক পরিবেশ না থাকার অভিযোগ ব্যবসায়ীদের। এ অবস্থায় কর্মসংস্থানের খোঁজে প্রতি বছর রাজধানীতে ছুটছেন হাজারো শিক্ষার্থী। নাটোর থেকে মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। উন্নত সড়ক যোগাযোগ ও রেলওয়ে সুবিধা থাকায় ব্যবসায়িক পরিবেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নাটোর। তবে সদরের স্বীকৃতি পাওয়ার 3 দশকেও শিল্প বাণিজ্যের দিক দিয়ে এগোতে পারেনি জেলাটি। গড়ে ওঠেনি কোনো শিল্প প্রতিষ্ঠান। এতে দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। বাংলার শেষ স্বাধীন নবাবের নামে নাটোরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ নবাব সিরাজ উদ্দৌলা সরকারি কলেজ। এই ক্যাম্পাসে পড়াশোনা করেন অন্তত 12,000 শিক্ষার্থী। চালু রয়েছে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স বিভাগ। এটি সহ সরকারি বেসরকারি মিলিয়ে মোট 20টি কলেজ থেকে প্রতি বছর শিক্ষা জীবন শেষ করছে 5 থেকে 6,000 শিক্ষার্থী। তবে স্থানীয়ভাবে কর্মসংস্থানের অভাবে রাজধানীমুখী হতে হচ্ছে তাদের। ভৌগোলিক দিক থেকে বেশ সুবিধাজনক অবস্থানে উত্তরের জেলা নাটোর। এখানকার স্থানীয় অর্থনীতি মূলত কৃষির উপর নির্ভরশীল, কিন্তু সেভাবে শিল্প কারখানা স্থাপন না হওয়ায় প্রতি বছরই বাড়ছে বেকারের সংখ্যা। শিক্ষাবিদরা বলছেন, ঢাকার উপর চাপ কমাতে হলে শিল্প কারখানা স্থাপনের পাশাপাশি শিল্পের বিকেন্দ্রীকরণের উপর জোর দিতে হবে। শিল্প কারখানা সহ বিভিন্ন কারখানা রয়েছে, সেই কারখানাগুলোকেও আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। তাতে ঢাকা শহরের উপরে যেমন চাপ কমবে, ঢাকার দূষণমুক্ত হতে পারবে, পাশাপাশি একটা শিক্ষার্থী তার নিজ জন্মস্থানে বা তার পরিবারে থেকেই এই কাজগুলো করতে পারবে। নাটোর যেহেতু ভৌগোলিক দিক থেকে একটা সুবিধা পর্যায়ে আছে, এই জায়গায় যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে মানুষের ঢাকা কেন্দ্রিক যে ঝোঁক, যে হচ্ছে ঢাকা কেন্দ্রে মানুষের যাওয়ার আগ্রহ, ইচ্ছা, সেটা এখানেই সমাধান করা সম্ভব। গেল সরকারের আমলে জেলায় কৃষি ভিত্তিক অর্থনৈতিক অঞ্চল, বেসিক সম্প্রসারণ, পলিটেকনিক ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় সহ ছোট বড় মিলিয়ে অন্তত 10টি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে শুধু শেষ হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের মাটি ভরাটের কাজ। তবে আলোর মুখ দেখেনি বাকি প্রকল্পগুলো। তবে শিল্প উদ্যোক্তারা বলছে, নাটোরে বিনিয়োগের জন্য প্রধান অন্তরায় রাজনৈতিক অস্থিতিশীলতা। নিরাপদ বিনিয়োগের পরিবেশ না থাকায় আগ্রহ হারাচ্ছেন শিল্প উদ্যোক্তারা। এতে বাড়ছে বেকারত্বের সংখ্যা। নাটোরের অর্থনৈতিক ফ্লোকে ধরে রাখতে চাইলে এই নাটোরে প্রথমে আইন শৃঙ্খলা উন্নতি হতে হবে। যে নাটোরে যদি গ্যাস নিয়ে আসতে পারি, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, আইন শৃঙ্খলার উন্নতি করতে পারি, তাহলে একটা ভালো ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হবে। সবশেষ বিবিএস জরিপ বলছে, দেশে বর্তমানে মোট বেকারের সংখ্যা প্রায় 26 লাখ। এ অবস্থায় শিল্প সহায়ক পরিবেশ সৃষ্টির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়ার তাগিদ শিক্ষাবিদদের। মাহবুব হোসেন, এখন নাটোর। আখের অভাবে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হচ্ছে না ঠাকুরগাঁও সুগার মিলে। 2024-25 আখ মারাই মৌসুমে গত বছরের চেয়ে 11,000 টন বেশি আখ মারাই করতে চায় মিল কর্তৃপক্ষ। এবার 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আখ মারাই শুরুর কথা মিলটির। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। কালের সাক্ষী এই চিমনিটি জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সুগার মিলের। চলতি 2024-25 মৌসুমের আখ মারাইয়ের জন্য প্রস্তুতি প্রায় শেষ। 1 বছর পর জ্বলে ওঠার অপেক্ষায় চিমনিটি। ভারী যন্ত্রগুলো ঘষে মেজে ঠিক করা হয়েছে। এখন বারবার চালিয়ে ঝালিয়ে নেওয়া হচ্ছে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। নজরে পড়লে সঙ্গে সঙ্গেই মেরামত করা হচ্ছে। গত 15 নভেম্বর কারখানার চালিকা শক্তি বয়লারে অনানুষ্ঠানিকভাবে আগুন দেয়া হলেও কয়েকটি ধাপ পেরিয়ে 13 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে আখ মারাই মৌসুম শুরু হবে। বয়লিং হাউস সেন্ট্রিফিউগালের কাজ করছি 5টা আইটেম। তারপরে আপনার যে কেরিয়ার কুষার ফেলানো হয় ওইটার কাজ করছি। তারপরে
আপনার বয়লারের কাজ করলাম, ফ্রি হিটার 2টার কাজ করলাম। দায়িত্ব মতো সবাই কাজ করতেছে, আমাদের ম্যানেজমেন্ট খুব ভালো, মালামাল আমাদের যা দরকার তাই দিচ্ছে, আমার ওই হিসাবে কাজ করতেছি। মেশিনটা যখন আমার ভালো চলে বা সুন্দরভাবে যখন ট্রায়াল দিতে পারতেছি তখন তো আনন্দ অবশ্যই লাগে। ৬৮ বছর পুরনো এই চিনি কলে ৬৬ বছর ধরে এক নাগারে চিনি উৎপাদন কার্যক্রম চলছে। পুরনো সব যন্ত্রপাতি দিয়ে কাজ চলছে এত বছর ধরে। প্রয়োজন মতো 2-1টি যন্ত্র প্রতিস্থাপন হলেও পুরো কারখানা আধুনিকায়ন এখন সময়ের দাবি। অ্যাক্সেসরি যেগুলো অনেক ক্ষয় হয়েছে সেগুলো আমরা আমাদের নিজস্ব ওয়ার্কশপের মাধ্যমে এলে মেরামত করছি, বিল্ড আপ করছি। তারপরে আমরা মেনটেন্যান্স ওয়ার্কার এলে সমস্ত কিছু ফিটিংয়ে গেছি আমাদের নিজস্ব যারা এমপ্লয়ি তাদের মাধ্যমে। এই ওয়ার্কগুলো আমরা তখন সদর দপ্তরের অনুমোদন সাপেক্ষে পারমিশন নিয়ে আমরা তখন কিছু কাজ করি আর কি। ঠাকুরগাঁও চিনিকল সচল রাখতে চলতি মৌসুমে প্রায় ৬,০০০ একর জমিতে আখের চাষ হয়েছে। এ থেকে ৮৫,০০০ টন আখ পাওয়ার আশা চিনিকল কৃষি বিভাগের। এই পরিমাণ আখ দিয়ে ৬৫ থেকে ৭০ দিন পর্যন্ত চিনিকল চালু রাখা সম্ভব। সে অনুযায়ী চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,০০০ টন। গত বছর আখ পাওয়া গিয়েছিল ৭৪,০০০ টন এবং চিনির উৎপাদন ছিল ৪,০২১ টন। কারখানা চালু ছিল ৫৫ দিন। এবছর প্রতি টন আখের মূল্য ৫০০ টাকা বাড়িয়ে ৬,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রান্তিক চাষিরা চায় যে দ্রুত জমি থেকে একটা রিটার্ন পেতে, তারা 3 মাস বা 4 মাসের মধ্যে একটা রিটার্ন পেতে চায়। এই জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করতে চায় না। বছরে 3টে ফসল থেকে যে ইনকাম হয় সেটা যদি আমরা আখের মাধ্যমে তাদেরকে সেই প্রফিটটা দিতে পারি তাহলেও আমরা কিছু চাষি ধরে রাখতে পারবো। দেশে প্রতিদিন চিনির চাহিদা প্রায় ৬,৫০০ টন। সেখানে ঠাকুরগাঁও সুগার মিল উৎপাদন করতে পারে ৪,৫০০ থেকে ৫,০০০ টন। মূলত আখের অভাবেই লক্ষ্যমাত্রা পূরণ হয় না। সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক জানান, কৃষি অধিদপ্তরের সাথে আলোচনা করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা গেলে ১০০ থেকে ১২০ দিন মিলটি চালানো সম্ভব। সেটি সম্ভব হলে মিলটিকে আর লোকসান গুনতে হবে না। চাষি পর্যায়ে কিন্তু আখ চাষের যে আগ্রহ তাদেরকে বাড়াচ্ছি, চাষিদেরকে আমরা নিয়ে আসতেছি, তাদের সুযোগ সুবিধা আমরা যেগুলো দেওয়ার দিচ্ছি, আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সেবাটা আমরা চাষিদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমাদের যে জনবল আছে সেই জনবল দিয়ে আমরা এই মিলটি চালানোর চেষ্টা করছি এবং তাদের দিয়ে এটা ওভারহোলিং করে মেনটেন্যান্স করে এই সীমিত বাজেটের মধ্যে আমরা মিলটাকে রেডি করি এবং ইনশাল্লাহ আগামী যে মারাই মৌসুম আসছে আমরা সম্পূর্ণ প্রস্তুত। সাধারণত এক জমি থেকে বছরে 3 থেকে 4 বার ফসল পাওয়া যায়। সেখানে আখ চাষে জমি প্রস্তুত থেকে ফসল তোলা পর্যন্ত সময় লাগে 14 মাস। আর এ কারণেই দিন দিন আখ চাষে আগ্রহ হারাচ্ছেন চাষিরা। আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে ঠাকুরগাঁও সুগার মিলের 2024-25 মৌসুমের আখ মারাই কার্যক্রম এবং সেই কার্যক্রমকে পূর্ণতা দিতে এই এত বড় ফ্যাক্টরিতে চলছে একদম শেষ মুহূর্তের ঘষা মাজা। কয়েকশো শ্রমিক 1 বছর ধরে প্রস্তুত করেছেন এই ফ্যাক্টরির দিকে, কিন্তু একটা সংখ্যা থেকেই যায়। এটার মূল কাঁচামাল আখের পরিমাণ যদি ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 65 থেকে 70 দিন চালানোর, তাহলেই কেবল সেটি সম্ভব হবে। কিন্তু আগের বছরের অভিজ্ঞতা অনুযায়ী সেই পরিমাণ আখ পাওয়া যাবে কিনা এ নিয়ে সংখ্যাটা থেকেই যাচ্ছে। আমিরুল বাপ্পি, এখন ঠাকুরগাঁও। লেবাননের সঙ্গে 2 মাসের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ইসরায়েল। বুধবার স্থানীয় সময় ভোরে কার্যকর হবে এই যুদ্ধবিরতি। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যুদ্ধবিরতির মধ্য দিয়ে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সব সেনা প্রত্যাহার করে নেবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শর্ত থাকবে লেবাননের সামরিক বাহিনী যেন এই অঞ্চলে আর সক্রিয় না হতে পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি রয়েছে তার, তবে হিজবুল্লাহর পক্ষ থেকে কোনো সহিংসতা দেখা গেলে সেটার জবাব দেওয়া হবে। নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে দুর্বল করে দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা। চলতি বছরের সেপ্টেম্বরে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে পুরোদমে সেনা অভিযান শুরু করে আইডিএফ।
পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে চলমান বিক্ষোভ থামাতে লকডাউন, কারফিউ ও ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত শেহবাজ শরীফ সরকারের জন্য আত্মঘাতী হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এতে করে দ্বিপক্ষীয় বাণিজ্য ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে আন্তর্জাতিক মহলের বিরাগভাজন হতে পারে পাকিস্তানের বর্তমান প্রশাসন। এদিকে আরেকটি রাজনৈতিক বিপ্লবের দ্বার প্রান্তে পাকিস্তান গণমাধ্যমের এমন পর্যবেক্ষণের সাথে দ্বিমত পোষণ করলেও বিশেষজ্ঞরা মনে করেন, দেশের অর্ধেক মানুষকে জেলে বন্দী করার পথে হাঁটলে রক্তপাত বন্ধ হবে না। আর জানাচ্ছেন সতীর্থ কর্মকার। পুলিশের নির্দেশ অমান্য করলেই গুলি, শুট অ্যাট সাইটের অর্ডার দিয়েও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের আটকাতে পারছেন না শেহবাজ শরীফের সরকার। রাজধানী ইসলামাবাদের রেড জোন নামে পরিচিত উচ্চ সুরক্ষিত ডি চকে পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন পিটিআই সমর্থকরা। 245 ধারা জারি করে রেড জোনে সেনা মোতায়েন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বন্ধ আছে ইন্টারনেট পরিষেবাও। যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, লকডাউন আর ক্র্যাকডাউনের পথে হাঁটতে গিয়ে একের পর এক আত্মঘাতী গোল দিচ্ছে শেহবাজ শরীফ প্রশাসন। চলতি বছর মার্চে ক্ষমতা গ্রহণের পর দেশে চলমান অস্থিতিশীলতা দূর করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন শেহবাজ, অক্টোবরের পর সেই ম্যান্ডেট থেকে সরে আসতে হয়েছে বর্তমান প্রশাসনকে। আগস্ট থেকে শুরু হওয়া পিটিআই সমর্থকদের কর্মসূচি ছাড়াও একাধিক সশস্ত্র সংগঠনের অপতৎপরতায় দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও একবার প্রশ্নবিদ্ধ। তাই প্রশাসন যদি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘরে ফেরাতে না পারে, সেটাকে ইমরান সমর্থকদের অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে আন্তর্জাতিক মহলের কাছে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তান, যার প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে। বিদেশি বিনিয়োগকারী ও বহুজাতিক প্রতিষ্ঠানের সাথে কাজের সুযোগ ভেস্তে গেছে নিরাপত্তা ইস্যুতে। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে চলমান অস্থিরতা, লকডাউন বা ইন্টারনেট বন্ধের কারণে পাকিস্তান ও এর বর্তমান প্রশাসনের ভাবমূর্তি বিশ্ব পরিমণ্ডলে আরও ক্ষুণ্ণ হতে চলেছে, এমন আশঙ্কাও করছেন বিশ্লেষকরা। স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রচারে এক ধরনের সেন্সরশিপ আনা, ইন্টারনেটের গতি কমিয়ে দেয়া ও সমাবেশ বন্ধের কারণে পাকিস্তানের জনগণের বাকস্বাধীনতা ও মত প্রকাশের অধিকার খর্বিত হচ্ছে বলে মনে করছে সচেতন নাগরিক সমাজ। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই দায় এড়াতে পারবেন না। দেশের অর্ধেক মানুষকে কারাবন্দী করা কিংবা বন্দুকের ভয় দেখিয়ে চলমান আন্দোলন নিয়ন্ত্রণে আনার চেষ্টা কোনো সমাধান নয় বলেও দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, আলোচনা ও সহনশীল আচরণ ছাড়া রক্তপাত বন্ধের দ্বিতীয় কোনো পথ খোলা নেই। বিশেষ করে পাকিস্তানি সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাবে না। ইসলামাবাদ যখন এই বার্তা দিচ্ছে, তখন ধরে নিতে হবে আলোচনার এটাই উপযুক্ত সময়। फौज ने वहाँ ऐलानात किए हैं कि पाकिस्तान की फौज अपने लोगों पर कोई कार्रवाई नहीं करेगी और ना ही लोग इमारतों पर हमले करें, पीरियड। तो इससे अच्छा मैसेज और नहीं हो सकता, इसका फायदा उठाएं। এদিকে হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পাকিস্তান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বের মানুষের বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, এ নিয়ে যুক্তরাষ্ট্র বরাবরই সোচ্চার। বাংলাদেশের মতো পাকিস্তান সরকারের পরিণতিও একই দিকে এগোচ্ছে কিনা এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ওয়াশিংটন প্রত্যাশা করে মানবাধিকার রক্ষার প্রশ্নে ইসলামাবাদ কোনো গাফিলতি করবে না। Protesters to demonstrate peacefully and refrain from violence, and at the same time we call on Pakistani authorities to respect human rights and fundamental freedoms. ভোট কারচুপি, রাজনৈতিক গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে কারাবন্দী ইমরান খান 13 নভেম্বর যে বিক্ষোভের ডাক দেন, সেটাকে সাড়া দিয়ে 24 নভেম্বর থেকে ইসলামাবাদে জড়ো হচ্ছেন ইমরান সমর্থকরা। গণমানুষের এই জোয়ার যেভাবে ফুলে ফেঁপে উঠছে, তাতে করে কতটা গভীর জলে পড়তে যাচ্ছে শেহবাজ শরীফ সরকার, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক গণমাধ্যমের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দিন দিন চায়ের চাহিদা বাড়ছে, যা ঘিরে দেশটির ছোট বড় শহরগুলোতে বৃদ্ধি পাচ্ছে চা কেন্দ্রিক ব্যবসা। এই অবস্থায় ভারত, শ্রীলঙ্কা, চীনের মতো বাংলাদেশ থেকেও চা আমদানি বাড়িয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। গত বছরের তুলনায় চলতি বছরে 10 মাসে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে $1,83,000 চা বেশি আমদানি করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে আরো জানাচ্ছেন কামরুল হাসান জনি।
কখনো আড্ডার সঙ্গী, কখনো ক্লান্ত অবসরের সতেজতায় অনেকেরই ভরসা ধোঁয়া ওঠা এক কাপ চায়। এমনই একজন দুবাইয়ে থাকা ৭৯ বছর বয়সী প্রবাসী বাংলাদেশি সুবিমল পাল। দেশ বিদেশ ভ্রমণে বাহারি তৃপ্তির চায়ের খোঁজ নিতে নিতেই কাটিয়েছেন পুরো জীবন। প্যারিসে একবার গেছি, সেই আলগেন খুঁজতে পেলাম শেষ পর্যন্ত আমার যেটা পছন্দ। তো এইভাবে চলছে এখন। এখানে এসে এখন ক্যাসেলটন শেষ হয়ে যায়, ইন্ডিয়া থেকে টানা যায় না, ইন্ডিয়াতে যাচ্ছে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতেও চায়ের কদর দিন দিন বাড়ছে। নানান উপকরণের মিশেলে অনেকেই দিচ্ছেন চায়ের বাহারি নামও। এই তালিকায় রয়েছে ভারতীয় উপমহাদেশের মশলাযুক্ত কারাক চা। মধ্যপ্রাচ্যের সব দেশে থাকা চা প্রেমীদের শীর্ষে রয়েছে বিশেষ এই চা। অনেক প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে এসব দোকানে। আমাদের চাটা হইল গিয়া কারাক চা, আরবিরা অনেক পছন্দ করে, দুবাইয়ের মধ্যে অনেক ফেমাস আমাদের চাটা। আর আমাদের কাছে কম হইলেও 10 থেকে 12 আইটেমের চা আছে। সব থেকে বেশি চলে আসছে আপনার কারাক চা, যেগুলোর উপরে মানুষের চাহিদা বেশি। দুবাই ছাড়াও অন্যান্য শহরে গড়ে উঠেছে শত শত চায়ের দোকান। লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। নানান পদের চায়ের সমাহারেই চা খাতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বলে মনে করা হয়। 3000, 4000, 5000 দিরহামের চা বিক্রি করছে। হ্যাঁ, কেন এই ধরনের বিক্রি হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে যে এই দোকানগুলোতে কারা চা খেতে যায়, যারা ওই পথে হেঁটে যাচ্ছেন বা মার্কেটে যাচ্ছেন বা ওই পথ যেতে ওই জায়গাটা ক্রস করছেন, এরকম লোকজনই কিন্তু যায়। এদিকে প্রবাসের মাটিতে কারাক চা সহ বাহারি চায়ের স্বাদ নিলেও দেশের চায়ের তৃপ্তি ভোলেননি প্রবাসী বাংলাদেশিরা। সংযুক্ত আরব আমিরাতে থাকা বন্ধুদের সাথে আড্ডায়ও উপলক্ষ হচ্ছে চা। কারণ আমিরাতে যেসব চা পাওয়া যায় তার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বের 12তম চা উৎপাদনকারী দেশ বাংলাদেশও। সিলেট থেকে বিভিন্ন রকমের চা আসতো বাসায়, মাকে দেখতাম ঘুম থেকে উঠেই এই বিভিন্ন রকমের চা, এই ফ্লেভার। আমরা ছোটবেলা থেকেই আমরা চা প্রেমী। প্রবাসী আমরা কোথাও বসবো, আমাদের প্রথম ইয়ে থাকে যে চা কে আনতেছে, চায়ের সাথে আমাদের একটা ভীষণ একটা ভালো সম্পর্ক, এবং চা ছাড়া আমাদের হয় না। বাংলাদেশও যদি এটার সাথে যেভাবে ইনভলভ হয়েছে এবং আরো যদি ভালো কিছু করে, তাহলে আমরা কিন্তু দুবার জায়গাটা দখল করতে নেব এই চায়ের। বাংলাদেশ চা বোর্ডের তথ্য বলছে, গেল বছরের তুলনায় এবছরের শেষ 10 মাসে চা খাতে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে $10 লাখ। এমনকি শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই গত 10 মাসে চা খাতে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় $15,93,000। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের 10 মাসে শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই রপ্তানি আয় বেড়েছে $1,83,000 বেশি। এমন সব ছোট বড় হোটেল রেস্তোরাঁয় প্রতিদিন 1000 কাপ চা বিক্রি হয়, যেখান থেকে আয় হয় অন্তত লাখ টাকা। মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে চা রপ্তানি খাতে আরো বেশি আয় বাড়ানো সম্ভব বলছেন প্রবাসীরা। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। ঘরের মাঠে চেনা কন্ডিশনে আয়ারল্যান্ডকে সিরিজ হারাতে চায় বাংলাদেশ। সাম্প্রতিক ফর্ম ধরে রেখে বাংলাদেশে ভালো খেলার চ্যালেঞ্জও নিতে চায় আয়ারল্যান্ড। বিস্তারিত থাকছে আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদনে। ভিন্ন আবহে ট্রফি উন্মোচন। বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজকে ঘিরে এবারের আয়োজন হার মানাবে অতীতের সকল হোম সিরিজকে। আয়োজনের পাশাপাশি নারী দলের অনুশীলনেও বাড়তি আবহ মিরপুর একাডেমি মাঠে। অনেকটা সময় ভলিবলে সময় দিয়ে তারপর মূল অনুশীলনে মারুফা আক্তার, জাহানারা খাতুনরা। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আইরিশ সিরিজের পাশাপাশি গুরুত্বপূর্ণ ওয়েস্ট ইন্ডিজ সিরিজও। তবে অধিনায়ক জ্যোতির মনোযোগের কেন্দ্রবিন্দুতে আপাতত আয়ারল্যান্ড সিরিজ। বিশ্বকাপের ভাবনাকে সরিয়ে রেখে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জিততে চান ম্যাচ বাই ম্যাচ। এখন আমাদেরকে ফোকাস করা যে প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ খেলা, কারণ আমাদের হাতে এইটা সহ আরেকটা বাইরের সিরিজ আছে। সো পয়েন্ট গ্র্যাব করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড, এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে, যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচ্ছে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি, তাহলে আমরা বড় টিমের এগেন্সটে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে হারিয়েছে আয়ারল্যান্ড। বাংলাদেশেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
It's been a while since we've played them, and we've taken great confidence from the summer with our success against Sri Lanka and England, and we're ready to dominate this series. That we focused on, and we've been working really hard on our spin game, and yeah, we're ready for tomorrow. সর্বশেষ দেখায় 2016 সালে আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো আয়ারল্যান্ড নারী দলের বাংলাদেশ সফরে 8 বছর পর আবারও 50 ওভারের ফরম্যাটে মুখোমুখি দুদল। দ্বিপাক্ষিক সিরিজেও বিশ্বকাপের সমীকরণের সামনে দাঁড়িয়ে জ্যোতিরা নিশ্চয়ই কোনো ম্যাচেই জয় হাতছাড়া করতে চাইবেন না। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। এখন সকাল শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চিন্ময় দাসকে নিয়ে ভারতের বক্তব্য বন্ধুত্বের চেতনার পরিপন্থী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া, আইনজীবী হত্যার ঘটনায় সর্বস্তরের প্রতিবাদ। রাজধানীর সড়ক অলিগলিতে সেবা সংস্থার সমন্বয়হীন খোরাখুরি, খনন নীতিমালা না মানলে আইনি ব্যবস্থার পরামর্শ নগরবিদদের। হিজবুল্লাহর সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি ইসরায়েলের, লেবানন থেকে সরিয়ে নেওয়া হবে সব সেনা, স্বাগত জানালেন বিশ্ব নেতারা। ঘরের মাঠে চেনা কন্ডিশনে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হারাতে চায় বাংলাদেশের মেয়েরা, ভালো খেলার চ্যালেঞ্জ আইরিশদের। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।